আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডলার সংকটের উদ্বেগ নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে আজ বৈঠক ব্যবসায়ী নেতাদের। আবারও দুদিনের হিট অ্যালার্ট, 5 বিভাগে তাপমাত্রা হতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তিতে দিতে হয় 3 থেকে 5 হাজার টাকা ঘুষ, নাজেহাল দরিদ্র মানুষ। চলমান আর্থিক সংকট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনায় বসছে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে এই বৈঠক করবেন। ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়ে ডলারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, বাজার ভিত্তিক সুদ হারের পাশাপাশি এলসি সংকট নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। এছাড়াও তারল্য সংকট, নতুন করে এলসি খোলায় ব্যাংকের হয়রানি, ব্যাংকগুলোর একীভূতকরণ সহ আর্থিক খাতের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খেলাপির যে একটা সার্কুলার একটা করা হয়েছে 6 মাস থেকে 3 মাসের মধ্যে এটাকে নামিয়ে আনা হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো যে এই ক্রাইসিস সময় যেখানে এটা একটু বাড়ানো দরকার সেখানে একটা কমানো হয়েছে, আমরা এটাকে বাড়ানোর কথা বলবো। তারপরে ইডিএফ ফান্ড নিয়ে কথা বলবো। তারপরে আমরা আমাদের যে পেকিং ক্রেডিট আছে এগুলি ঋণের এটার সুদের হার নিয়ে কথা বলবো, ডলারের রেট নিয়ে অনেকগুলো ইস্যুই আমাদের রয়েছে। আমরা আজকে বিসিসিআই, বিকেএমই এবং বিজিএমই, বিটিএমই আমরা 3-4 অ্যাসোসিয়েশন মিলে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। 2024-25 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত করেছে সরকার। এতে 1258টি প্রকল্প বাস্তবায়নের উন্নয়ন বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা। সকালে রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় বড় 10টি প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় 52,000 কোটি টাকা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে। চলতি অর্থবছরে এডিপির আকার ছিল 2,63,000 কোটি টাকা। সে হিসেবে এবার এডিপির আকার বাড়ছে 2,000 কোটি টাকা। আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পগুলো শেষ করতে আগামী এডিপিতে এই বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে খরচ হবে 38,291 কোটি টাকা। তাপপ্রবাহের কারণে সারা দেশে আবারও দুদিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সূর্যের খাড়া অবস্থান এবং বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত হবে বলে জানিয়েছেন তারা। তবে শনিবার থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আদিন সজীবের রিপোর্ট। এপ্রিল ও মে মাসের শুরুতে টানা তাপপ্রবাহে বিপর্যস্ত হয় জনজীবন। 28 এপ্রিল যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। অবশেষে স্বস্তি নিয়ে আসে কয়েকদিনের বৃষ্টি, এতে কিছুটা কমে তাপমাত্রা। তবে গত দুদিন বৃষ্টি না হওয়ায় আবার বেড়েছে তাপপ্রবাহ। ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে দেয়া হয়েছে 48 ঘন্টার হিট অ্যালার্ট। আমাদের মাথার উপরে এখন সূর্য অবস্থান করছে, যার কারণে কিন্তু এই সময় তাপমাত্রা অন্যান্য বছরের অন্যান্য সময়ের তুলনায় তাপমাত্রা বেশি থাকে। এই তাপপ্রবাহটা আরও 2 দিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আজকে এবং আগামীকালকেও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোথাও কোথাও কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে সেটা 40 ডিগ্রি পার হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে 18 তারিখ থেকে সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। কমবে তাপমাত্রা, দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। এবার 18 তারিখের পর যে বৃষ্টির ধারাটা শুরু হবে সেটা আবার 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের সেইটা ধারা অব্যাহত থাকতে পারে। তবে এরপর আবার আমরা পরবর্তী সময় আমরা জানতে পারবো যে শেষের দিকে, মাসের শেষের দিকে কি অবস্থা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 18 তারিখে দেশের পশ্চিমাংশে কিছুটা অংশে থাকতে পারে। এরপর কিন্তু সেই হিট অ্যালার্টটা থাকবে না আমাদের, কারণ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে আবহাওয়াবিদদের মতে এই তাপপ্রবাহ থেকে মুক্তি ও সহনীয় তাপমাত্রার জন্য দেশবাসীকে অপেক্ষা করতে হবে জুনের মাঝামাঝি পর্যন্ত। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হতেও ঘুষ দিতে হয় রোগীর স্বজনদের, যার পরিমাণ 3 থেকে 5,000 টাকা, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘুষ না দিলে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় রোগী ও স্বজনদের। ঘুষের এই ভয়াল থাবা থেকে রেহাই পায় না অসহায় দরিদ্ররাও। মানসিক হাসপাতাল নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। পাবনার রূপপুরের বাসিন্দা তিনি। বিয়ের কয়েকদিন পরেই জানতে পারেন তার স্বামী মানসিক রোগী। 40 বছরের সংসারে তাকে ছেড়ে না দিয়ে 35 বছর ধরেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। আমার অন্য কোনো কাজ নাই, আমার স্বামীর সেবাই আমার কাজ। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে আসা যাওয়ার কারণে এলাকার পরিচিতরা রোগী ভর্তি করার সময় তাকে সাথে নিয়ে আসেন। অসুস্থ রোগী আরো এলাকায় হয়, এদের এখানে নিয়ে আসি যে কোনো দালালের চক্করে না পড়ে। ভর্তি হতে নানা তালবাহানার কথা বলে এই ব্যক্তির কাছ থেকেও নেওয়া হয় 3,000 টাকা ঘুষ। তারপরও তার ভাইকে ভর্তি করার জন্য অপেক্ষা করতে হয়েছে। ওয়ার্ড পর্যন্ত যাব, একজন খাতা সহ নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওইটা শিফট করার সময় বলবে যে আমাকে কিছু দেন, ওকে দিতে হবে। ওখান থেকে চলে যাব ওয়ার্ডে, ওয়ার্ড পর্যন্ত গেলে ওয়ার্ডের ওখানে গিয়ে বলবে ভাই এখন তো আমাদের দায়িত্বে আছে, আমাদের দায়িত্বে থাকবে, তাহলে কিছু দেন যা পারেন। 50-100 টাকায় হবে না, ঠিক আছে? মানে বিষয়টা এরকম যে তারা আসলে আমার কাছে টাকাটা পায়। হাসপাতালের কিছু কর্মকর্তা ও কর্মচারী ঘুষ নিয়ে রোগী ভর্তি করান বলে জানিয়েছেন স্বজনরা। ঘুষ লেনদেনের এই রমরমা বাণিজ্যের কথা স্বীকার করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সও। রেট মাঝে মাঝে দেয়, কিন্তু আবার ফাঁক দেওয়া চলে আসে। আমাদের এটা সমস্যা, ঠিক এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। এটা নিয়ে অনেক মারামারি হয়েছে, কিন্তু পাল্টাপাল্টি মারামারি হয়। কিন্তু এছাড়া বকশিসের নামে নার্স ও ওয়ার্ড বয়দের চাঁদাবাজি তো আছেই। দিয়ে গেলাম 220 টাকা, এই অবস্থা নাই তো পয়সা, নদী ভাঙ্গা মানুষ। অভিযোগ রয়েছে আনসারদের টাকা দিয়ে অনায়াসে যে কোনো সময় ভেতরে প্রবেশ করতে পারেন দর্শনার্থীরা। এই যে মানসিক হাসপাতালে ঘুরতে আসছি, পাগল দেখছি, বেড়াতে আসছি, সবাই মিলে ফ্যামিলি সবাই একসঙ্গে খুব মজা পাচ্ছি। অনিয়মগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, পাবনা। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো স্পষ্ট করেছেন, এ নিয়ে বিএনপির বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর তেজগাঁয়ে রহমতে আলম মিশন এতিমখানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, গত 15 বছরে দেশ অনেক বদলে গেছে। এই উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা এটা অস্বীকার করে তারা দিনের আলোকে অস্বীকার করে। যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থা, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী দূত। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের কোনো মূল্য নেই। খুলনার দাকুপে অবহেলিত জনগোষ্ঠীর জীবমান উন্নয়নে জলবায়ু পরিবর্তন সহনশীল ঘর তৈরি সহ নানা কার্যক্রম চালাচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, যা বদলে দিয়েছে স্থানীয় অনেকেরই জীবনমান। তৈরি হয়েছে কর্মসংস্থান। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। 1980 সালে প্রতিষ্ঠার পর থেকে হতদরিদ্র ও অবহেলিত মানুষের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। এবার খুলনার দাকপ উপজেলার সিডর ও আইলা ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তন সহনশীল ঘর স্থাপন, বৃক্ষরোপণ, গবাদি পশু পালন সহ বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে তারা। গ্রিন ক্লাইমেট ফান্ড এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় RHL নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। এই উপলক্ষে দাকপ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে প্রকল্প অবহতিকরণ কর্মশালার আয়োজন করে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। কর্মশালায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম, পৌর মেয়র সহ উপজেলার সরকারি কর্মকর্তারা। এই কাজ করার জন্য আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমার
আমাদের বিনীত অনুরোধ আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব। তো যেহেতু সব উপজেলা নিয়ে ইউনিয়ন উপজেলার সব জায়গা নিয়ে কাজ করতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমরা চাই যে আমরা যারা সরকারি দপ্তরগুলো আছি আপনাদের সাথে আগেও ছিলাম, ভবিষ্যতে থাকবো। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা যা দরকার আমরা আপনাদের করার জন্য প্রস্তুত আছি। দাকপ উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হবে 2 বছরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাভারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সন্দেশ। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের জন্য মুখরোচক এই সন্দেশ তৈরি হলেও দেখার নেই কেউ। ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে তৈরি সন্দেশ খেয়ে প্রতিদিন অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এলাকাবাসী জানান, সাভারের আড়াপাড়া এলাকার কয়েকটি কারখানায় দিনের পর দিন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রাসায়নিক রং দিয়ে সন্দেশ তৈরি হচ্ছে। দ্রুত এসব সন্দেশ কারখানা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এদিকে অভিযান চালিয়ে এসব সন্দেশ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা বনাঞ্চলের আদিবাসীরা তাদের জীবমান উন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ চেয়েছেন। বনাঞ্চলে অনুষ্ঠিত এক সেমিনারে এই দাবি জানান তারা। সেমিনারে সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট ডাবলি ডেরিক প্রান্টিস। অনুষ্ঠানে বক্তৃতা করেন আদিবাসী নেতা চিত্তদেব বর্মা ও সুনীল দেব বর্মা। সেমিনারে আদিবাসী নেতারা বলেন, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং জলবায়ুর পরিবর্তনে পানি ও খাদ্য সংকটে পড়েছেন আদিবাসীরা। তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের মৌসুমি থেকে স্থায়ী নিয়োগ স্থগিতের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। সকালে কারখানার প্রধান ফটকের সামনে তারা এই কর্মসূচি পালন করে। এতে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহ সম্পাদক সাইদুর রহমান পিকু বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মোবারকগঞ্জ সুগার মিলে গত 8 থেকে 10 বছর ধরে শ্রমিক কর্মচারীরা মৌসুম ভিত্তিক কাজ করছে। অভিজ্ঞ এই শ্রমিকদের স্থায়ীকরণের জন্য বুধবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অদৃশ্য কোনো কারণে বুধবার বিকেলে সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আদেশ দেয় শিল্প মন্ত্রণালয়। ঈদুল আজহার আগে এই স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা। এবার পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 1:45টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তরা। সেই বহরে ছিলেন দলের অন্যান্য ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে বিশ্বকাপের 9ম আসর। আইসিসির মেগা আসরে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 21, 23 ও 25 মে হবে ম্যাচগুলো। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টি-20 দল থেকে বাদ পড়া মিরাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমিও এই দলের একজন। টি-20 বিশ্বকাপের এই পথ চলায় সবার প্রতি শুভকামনা। সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশ বিশ্বকাপ দলে স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে 3-2 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে 31 মিনিটে কবি মাইনোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে নিউক্যাসলকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। এরপর আমাদ দিয়ালো স্বাগতিক দর্শকদের আরও একবার উৎসবের উপলক্ষ এনে দেন। আর 84 মিনিটে রাসমান্স হোল্যান্ড দলের 3য় গোল করে জয় নিশ্চিত করে দেয়। নিউক্যাসলের হয়ে ইনজুরি সময়ে আরও 1 গোল শোধ দেন লুইস হল। এই জয়ে পয়েন্ট টেবিলের 8এই থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
ডলার সংকটের উদ্বেগ নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে আজ বৈঠক ব্যবসায়ী নেতাদের। আবারও 2 দিনের হিট অ্যালার্ট, 5 বিভাগে তাপমাত্রা হতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তিতে দিতে হয় 3 থেকে 5 হাজার টাকা ঘুষ, নাজেহাল দরিদ্র মানুষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।